সালামু আলাইকুম। এইচএসজিপি অনলাইন ক্লাসে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আমরা যারা এর আগে আমাদের টেন্সের ক্লাস করেছি তাদের জন্য টপিকটা সহজ, আর যদি টেন্সের ক্লাসটা না করে থাকি অবশ্যই টেন্সের ক্লাসটা করে নিব, কারণ এখানে যতটুকু দেখতে পাবো যে অধিকাংশই টেন্স রিলেটেড। তো আসেন আমরা বোর্ডে যাই। তো ভয়েস চেঞ্জ পড়ার আগে অবশ্যই জানতে হবে যে আসলে ভয়েস অর্থ কি। ভয়েস চেঞ্জ বা বাচ্যের পরিবর্তন বা উক্তির বাচ্যের পরিবর্তন। তো এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা রূপে আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। অ্যাক্টিভ হচ্ছে বক্তা তার নিজের কথা নিজেই বলে, দ্যাট মিনস কোনো একটা কাজ সে নিজে করেছে এবং সে নিজেই স্বীকার করছে। এবং প্যাসিভ ভয়েসে কি হয়, সে আসলে নিজে স্বীকার করতে চায় না, পরবর্তীতে বাধ্য হয়ে স্বীকার করে যে আমার দ্বারা এই কাজটা করা হয়েছে বা বাধ্য হয়ে করেছি বা কোনো না কোনোভাবে আমি করতে বাধ্য হয়েছি, এরকম একটা অর্থ প্রদান করে। তো আমরা ভয়েস চেঞ্জ করার আগে অবশ্যই টেবিল অফ টেন্স, যেমনটা আমি লিখেছি টেবিল অফ টেন্স ইন ভয়েস, এটা মাথায় রাখবো। খুব কঠিন কিছু না, যারা আমরা অলরেডি টেন্সের ক্লাস করেছি তাদের জন্য জিনিসটা ইজি। আমরা যেমন দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা টেন্সের নাম ধরে ধরে অ্যাক্টিভ ভয়েসে কোন সাহায্যকারী ভার্বগুলো বসে এবং প্যাসিভ ভয়েসে কোন সাহায্যকারী বসে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। যেমনটা দেখা যায় অ্যাক্টিভ ভয়েসে আমাদের টেন্সে যে স্ট্রাকচারটা ছিল সেরকম যে মূল ভার্ব থাকে অথবা ডু অথবা ডাজ বসে সাহায্যকারী হিসেবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে। কিন্তু প্যাসিভ ভয়েসে আমাদের সাহায্যকারী ভার্ব হয়ে যায় এম, ইজ অথবা আর, এবং প্যাসিভ ভয়েস মানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, যেটাকে আমরা সহজ নামে V3 বলে চিনি। তাহলে অ্যাক্টিভে মূল ভার্ব অথবা ডু ডাজ, প্যাসিভে হচ্ছে এম, ইজ, আর, এরপরে ভার্ব 3। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি এমিজার প্লাস এমিজার ছিল, তার সাথে ভার্বের সাথে আইএনজি ছিল, কিন্তু প্যাসিভে হয়ে যাবে এম, ইজ, আর প্লাস বিং প্লাস ভার্ব 3। আমি এই বিংটাকে একটু মার্ক করে দিয়েছি, এর কারণটা হচ্ছে মনে রাখবো কন্টিনিউয়াস টেন্স যতগুলো আছে সবগুলোতে এই বিং আসবে। পারফেক্টের ক্ষেত্রে খেয়াল করি, প্রেজেন্ট পারফেক্টে আমাদের অ্যাক্টিভে সাহায্যকারী ছিল হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানেও বিনটাকে আমি মার্ক করেছি কারণ সবগুলো পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন আসবে। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম ছিল, যেটাকে আমরা V2 নামে চিনি, আর নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করেছিলাম। প্যাসিভে হয়ে যাবে ওয়াজ, আর, এরপরে ভার্ব 3। একটু লক্ষ্য রাখবো প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, আমরা আগেই বলেছিলাম এই দুটো টেন্সের সাহায্যকারী ভার্ব সাধারণত থাকে না, আমাদের সাহায্যকারী আনতে হয়, আর এই দুটো টেন্সের প্যাসিভ ভয়েস পরীক্ষাতে বেশি আসে। এরপর আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ছিল ওয়াজ অথবা ওয়ার, এরপরে ভার্বের সাথে ছিল আইএনজি ফর্ম। প্যাসিভে হয়ে যাবে ওয়াজ, ওয়ার প্লাস বিং, কারণ আমরা বলেছিলাম যে কন্টিনিউয়াস সবগুলোতেই প্যাসিভ করার সময় বিং যুক্ত হয়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা পেয়েছি বিং, পাস্ট কন্টিনিউয়াসে পেয়েছি বিং, এবং ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু বিং পাবো। ফিউচার পাস্ট পারফেক্টে খেয়াল করি, পাস্ট পারফেক্টে অ্যাক্টিভে থাকে হ্যাড, এরপরে ভার্ব 3, প্যাসিভে হয়ে যায় হ্যাড বিন প্লাস ভার্ব 3, যেমনটা বলেছিলাম কন্টিনিউয়াসে বিং এবং পারফেক্টে বিন। এরপর আমরা আসি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিটে শ্যাল অথবা উইল ছিল আমাদের এর আগেই, এবং ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব যেটাকে আমরা বলি। প্যাসিভে হয়ে যাবে শ্যাল অথবা উইলের পর একটা বি আসবে, যেমন শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব 3। ফিউচার কন্টিনিউয়াস একই রকম, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়ে যাবে শ্যাল অথবা উইল বি বিং প্লাস ভার্ব 3। ফিউচার পারফেক্ট শ্যাল অথবা উইল হ্যাভ, এরপরে ভার্ব 3 ছিল। প্যাসিভে হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3। তার মানে একটা জিনিস খেয়াল করি, একমাত্র ইনডেফিনিটের ক্ষেত্রে দুইটাই বা তিনটাই কিন্তু আলাদা, কারণ ইনডেফিনিটে আমাদের ছিল মূল ভার্ব অথবা ডু ডাজ, প্যাসিভে হয়ে গিয়েছিল অ্যামিজার। পাস্ট ইনডেফিনিটে ছিল মূল ভাবে পাস্ট ফর্ম অথবা ডিড, এবং প্যাসিভে হয়েছিল ওয়াজ, ওয়ার। আর ফিউচার ইনডেফিনিটে আমাদের শ্যাল অথবা উইল ছিল, তারপরে শুধু বি যুক্ত হয়েছে। আর বাকি সবগুলো ভার্বের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভে যা ছিল প্যাসিভে সেটার সাথে নতুন কিছু যুক্ত হয়েছে। এবার আমরা আসি পরিবর্তনের ক্ষেত্রে। তো পরিবর্তনটা পরীক্ষায় দুই ভাবে আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে
আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে বলে, তবে পরিমাণটা অ্যাক্টিভ থেকে প্যাসিভের বেশি। এটা আমরা আগে শিখব। তো আমাদের সহজ কয়েকটা ধাপ ফলো করব, কয়েকটা সিস্টেম। সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে বাক্যটার অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হয়। এখন বাক্যের অবজেক্ট কোথায় থাকে? আমাদের অনেকের একটা ধারণা এরকম যে অবজেক্ট থাকে সব শেষে। আসলে এটা একটা মিসকনসেপশন, বিকজ অবজেক্ট থাকে অবশ্যই ভার্বের পরে, মানে মূল ভার্বের পরে। আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, এবং ভার্বের পরেই যদি উত্তরটা পাই তাহলে সেটাকে আমরা বলি অবজেক্ট। তাহলে অবজেক্ট চেনার জন্য আগে ভার্ব খুঁজবো যে এই বাক্যে ভার্বটা কোথায়, এবং ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, এবং যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে আমরা বলি অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমত সাবজেক্ট রূপে বসাবো, এরপরে টেন্স অনুসারে, দ্যাট মিনস এই যে টেন্সের টেবিলটা দিলাম, অ্যাক্টিভ করার সময় অ্যাক্টিভের সাহায্যকারী ভার্ব, প্যাসিভ করার সময় প্যাসিভের সাহায্যকারী ভার্ব, টেন্স অনুসারে এই সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব এটা বসাবো। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3। আমরা অলরেডি ইতোমধ্যে খেয়াল করেছি যে প্যাসিভ ভয়েসের সবগুলাতেই কি ছিল? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল। এবং এরপরে অর্থ অনুযায়ী বা ভার্ব অনুযায়ী প্রিপোজিশন বসে। সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা বাই বসে বেশি অভ্যস্ত, বা বাইটাই বেশি বসে। কিছু ক্ষেত্রে টু, উইথ, অ্যাট অনেকগুলাই বসতে পারে, তবে বাইয়ের ব্যবহারটা সব থেকে বেশি। এগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন পড়বো তখন পেয়ে যাবো যে কোন ভার্বগুলোর সাথে বাই বসে, কোন ভার্বগুলোর সাথে উইথ বসে, কখন অ্যাড বসে। এগুলো আমরা পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে পাবো। তো আবার বলি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে আমি অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট। আধুনিক গ্রামার বা আধুনিক ইংলিশে প্যাসিভ ভয়েস করার সময় এই লাস্টের যে ধাপটা আমরা লিখেছি যে প্রিপোজিশন প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই অংশটা বাদ দিলেও প্যাসিভ ভয়েস হয়। এজন্যই পরীক্ষায় আমাদের অনেক সময় যখন অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে এই অংশটার উল্লেখ থাকে না, দ্যাট মিনস প্রিপোজিশন থাকে না এবং অবজেক্টটা থাকে না। এবং আমরা এবার আসি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার উপায়। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অবশ্যই এটা মনে রাখবো যে সাবজেক্ট ছাড়া হবে না, কারণ আমরা বলেছিলাম যে অ্যাক্টিভে সাবজেক্ট নিজেই তার কাজের কথা স্বীকার করে যে আমি এই কাজটা করেছি বা আমি এই কাজটা করেছিলাম। তো সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তো যদি সাবজেক্ট না থাকে তখন কি করব? অবশ্যই অর্থ অনুসারে এই কাজটা কে করতে পারে এরকম একটা অর্থ অনুসারে একটা সাবজেক্ট আমি ধরে নিব, এবং সাবজেক্ট ওর পরে টেন্স অনুযায়ী আবার অক্সিলারি ভার্ব মানে অ্যাক্টিভের অক্সিলারি ভার্বগুলো বসাবো, এরপরে মূল ভার্ব যে মূল ভার্বের যে ফর্ম আকারে থাকে সেগুলো বসাবো, এবং সর্বশেষ ধাপ হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। মানে সম্পূর্ণ বিপরীত। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যেটা করেছিলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বিপরীতটা করব। তবে এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট অনেক সময় উল্লেখ থাকে না, এই সাবজেক্টটা আমাদেরকে ধরে নিতে হয়। এবার আমরা সহজ কিছু এক্সাম্পল দেখব। আমরা 1 নম্বর এক্সাম্পল দিয়েছি, উই লার্ন ইংলিশ। তো এই বাক্যটা কিসে আছে সেটাকে বুঝতে হবে। উল্লেখ করে দেই নেই এখানে যে কোনটা অ্যাক্টিভ করতে হবে কোনটা প্যাসিভ করতে হবে। আমি আগে বুঝবো যে বাক্যটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তো উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এই আমরা বক্তা নিজেই কিন্তু বলছে যে আমরা ইংরেজি শিখি। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অ্যাক্টিভে আছে, তার মানে করতে হবে হচ্ছে প্যাসিভে। তো প্যাসিভে করার সময় আমরা বলেছিলাম প্রথমে অবজেক্ট খুঁজতে হবে। তাহলে অবজেক্ট খোঁজার জন্য সাবজেক্ট লাগবে এবং ভার্ব লাগবে। তাহলে এই আমি জানি সাবজেক্ট উই, এবং লার্ন মানে শেখা, এটা হচ্ছে ভার্ব। প্রশ্ন করি কি শিখি, আমি উত্তর অবশ্যই পাবো ইংলিশ শিখি, বা তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে ইংলিশটাকে হয়ে যাবে সাবজেক্ট ইংলিশ। আর যেহেতু এটা ইনডিফিনিট টেন্স, কারণ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা সেই ইনডিফিনিট টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসাবো এম, ইজ অথবা আর। তো ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এম না বসবে না, ইজ বসবে। তাহলে ইংলিশ ইজ। আর লার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড। ইংলিশ ইজ লার্নড। প্রিপোজিশন অনুসারে আমরা বসাবো বাই, বাই, এবং উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ। তাহলে ইংলিশ ইজ লার্নড বাই আস। এবার আমরা দেখি দ্বিতীয় এক্সাম্পল যেটা দিয়েছি, দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানেও দেখো কমপ্লিটেডটা হচ্ছে ভার্ব। তার আমি প্রশ্ন করি তারা কি শেষ করেছিল, উত্তরটা পাচ্ছি তারা কাজটি শেষ করেছিল, দ্য ওয়ার্ক। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করতে চাই, তো প্রথমে লিখলাম দ্য ওয়ার্ক। এবার খেয়াল করি কমপ্লিটেডটা কিন্তু পাস্ট ফর্মে আছে, ইডি যুক্ত থাকলে পাস্ট ফর্ম হয় এটা আমরা জানি। পাস্ট ইনডিফিনিট আছে, তো পাস্ট ইনডিফিনিট আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। দ্য ওয়ার্ক
was because the work third person singular. The work was completed. Verb 3 completed, এরপরে প্রিপোজিশন অনুসারে by এবং their অবজেক্ট হচ্ছে them. তাহলে আমরা এটা পাচ্ছি the work was completed by them. এবার থার্ড এক্সাম্পল দেখি, the environment must be saved. অর্থটা বোঝার চেষ্টা করি। the environment must be saved মানে পরিবেশকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করি যে পরিবেশ কি নিজেই নিজেকে সংরক্ষণ করবে নাকি অন্য কেউ তাকে সংরক্ষণ করবে? পরিবেশ তো নিজেই নিজেকে সংরক্ষণ করতে পারবে না, তাহলে এখানে আমরা সাবজেক্টটা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা জানি যে অ্যাক্টিভ করতে হলে সাবজেক্ট লাগে। এখন এটা যে প্যাসিভে আছে সেটা আমি বুঝলাম কি হবে? এটা বুঝলাম হচ্ছে এই যে মাস্টের পরে বি আছে, মাস্ট বি এরপরে ভার্ব 3। একটা জিনিস এখানে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে এই টেন্সের বাইরে, টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো আছে এগুলোর বাইরে আমাদের মডাল অক্সিলারি ভার্ব আছে কিছু, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব যখন থাকে এর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মাস্ট এগুলোর পরে বি আনতে হয়, যেমন ক্যান বি, কুড বি, শুড বি, মাস্ট বি। তো যখনই দেখবো যে এই মডাল অক্সিলারি পরে বি আছে তাহলে বুঝে নিব সেটা প্যাসিভ ফর্মে আছে। তো আমি এই মাস্টের পরে বি দেখেই বুঝে নিলাম এটা প্যাসিভে আছে, দ্যাট মিনস আমাকে এটা অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার সময় আমি কি করব, যেহেতু সাবজেক্ট নাই তাহলে এই কাজটা কে করতে পারে, একটা সাবজেক্ট আমি ধরে নিব যে পরিবেশকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। তো ধরে নিলাম যে আমরা সবাই এই কাজটা করব, এই জন্য লিখলাম হচ্ছে উই। তো যেহেতু প্যাসিভ করার সময় আমরা বি এনেছিলাম তাহলে অ্যাক্টিভ করার সময় তার বিপরীতটা করব, দ্যাট মিনস এখন বি বাদ দিয়ে দিব, তাহলে উই মাস্ট। আর আমরা এটাও জানি যে মডাল অক্সিলারির পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু মডেলের পরে যদি বি আসে তখন ভার্ব 3 বসে। তাহলে এখন সেভড না হয়ে হবে সেভ, উই মাস্ট সেভ দ্য এনভায়রনমেন্ট। এই হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে আমরা একটু সামারি করি, এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে এই ভার্বগুলো মনে রাখা, যে অ্যাক্টিভে আমাদের কোন সাহায্যকারী ভার্বগুলো আছে এবং প্যাসিভে আমাদের কোন সাহায্যকারী ভার্বগুলো আছে। এরপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ধাপসমূহ হচ্ছে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট বানাবো, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন এবং সাবজেক্টের অবজেক্ট। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট না থাকলে অর্থ অনুসারে সাবজেক্ট ধরে নিতে হবে, এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, তারপরে সাবজেক্টের অবজেক্ট। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের একবারই বেসিক কিছু আলোচনা। এটা অ্যাডভান্স লেভেলের আরো অনেক আলোচনা আছে যেগুলো হয়তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।